আমি অনুপম রামানুজনের পক্ষ থেকে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম টপিক হলো দ্য সিক্সথ এডিশন অফ ইন্ডিয়া কাজাকিস্তান জয়েন্ট ট্রেনিং এক্সারসাইজ কাজদিন হ্যাজ বিন কন্ডাক্টেড অ্যাট ওমরই মেঘালয় ফ্রম 15 to 28 ডিসেম্বর 2022। তো এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যারা বিশেষ করে যারা টিপিসি অ্যাসপিরেন্টস আছেন তাদের জন্য। তো রিসেন্টলি কী হয়েছে, মানে হতে চলেছে সিক্সথ এডিশন, যেটা ইন্ডিয়া এবং কাজাকিস্তান আর্মির মধ্যে একটা জয়েন্ট ট্রেনিং এক্সারসাইজ হবে, যার নাম হলো কাজ কাজদিন 2022 বা 22। তো এই যে জয়েন্ট ট্রেনিং এক্সারসাইজটা হবে, এটা কোথায় হবে? মেঘালয়াতে, উমরই মেঘালয় হবে 15 থেকে 28 ডিসেম্বর। তো এটা কিন্তু মনে রাখবেন আপনারা, খুব ইম্পর্টেন্ট। দেখা যাক নেক্সট টপিক। সেন্টার অ্যাওয়ার্ডস 9 জিআই ট্যাগ টু টেক টোটাল টু 432। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গ্রান্ট করেছে জিআই ট্যাগ নতুন করে আরও 9টা জিনিসের। এটা জিআই ট্যাগ হলো গ্লোবাল ইন্ডেক্সিং যাকে বলা হয়। তো আরও 9টা প্রোডাক্টকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিআই ট্যাগ দিয়েছে রিসেন্টলি। তো এখন টোটাল হলো কটা? 432টা। এর মধ্যে 5টা আমরা আজকে ডিসকাস করব। ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আসামের গামোছা। এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছেন, আসামের গামছা। তারপরে তেলেঙ্গানার তন্দুর বা রেড গ্রাম যাকে বলা, যেমন এটা তেলেঙ্গানার তন্দুর। এই রেড গ্রামটা যে, এটা হচ্ছে ছোলা এক ধরনের। তো এটা হলো তেলেঙ্গানার, যাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। তারপর অ্যাপ্রিকট, এটা হলো লাদাখের। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা এক ধরনের কুল জাতীয় ফল। আর এখানে হলো হোয়াইট অনিয়ন, মহারাষ্ট্রের হোয়াইট অনিয়নকেও এই জিআই ট্যাগটা দেওয়া হয়েছে। আর এই যে জিআই ট্যাগটা অ্যাকচুয়ালি কী? এই যে জিআই ট্যাগ হলো মানে একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল, মানে একটা প্রোডাক্ট যাকে একটা মানে ট্যাগ দেওয়া হয় যে এই প্রোডাক্টটা একটা একটা স্পেসিফিক অরিজিন থেকে বিলং করে, মানে একটা জিওগ্রাফিক্যাল অরিজিন। যেমন সাপোজ এখানে যেমন আসামের মধ্যে এই গামছাটা ফেমাস, মানে আসাম থেকে এটা অরিজিন, এটার কোথাও বানানো হয় না, বা হলেও এটার মেইন অরিজিন আসাম। এবং সাথে সাথে যেমন আসামের একটা কোয়ালিটি এবং রেপুটেশন এটার সাথে যুক্ত, সেই জন্য একে জিআই ট্যাগ দেওয়া হয়ে থাকে। তো আশা করি আপনাদের মনে থাকবে। এগুলো হলো একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল অরিজিন থেকে বিলং করে বলে এদেরকে এই ট্যাগটা দেওয়া হয়। এখন দেখে নিচ্ছি আমরা 5 নম্বর জিআই ট্যাগটা। 5 নম্বর জিআই ট্যাগটা হলো এখানে এই কেরালাতে এক ধরনের বোট পাওয়া যায় যার নাম হলো উরু। একে বাইপুর উরু বলা হয়, মানে বাইপুর হলো জায়গার নাম। ওই যে আমি বললাম জিওগ্রাফিক্যাল ভ্যালু থাকে এদের, মানে একটা জিওগ্রাফিক্যাল একটা এদের পরিচয় থাকে যে এই জায়গা থেকে এটা বিলং করে স্পেসিফিক্যালি, আর কোথাও এটা পাওয়া যায় না। তো এই বাইপুরের যে উরু, যেটা মানে এই যে এখানে আপনার ছবি দেখতে পাচ্ছেন, এই বোট, এটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। তো এটা কোথাকার? এটা হলো কেরালা ডিস্ট্রিক্টের। তো আর এখানের মধ্যে আরেকটা জিনিস বলে রাখি, এই যে পুরো বোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো কাঠের বোর্ড। এটা পুরোটা কাঠ দিয়ে তৈরি এবং হ্যান্ডমেড, কোনো ধরনের কোনো যন্ত্রপাতি এতে ইউজ হয়নি, হ্যান্ডমেড পুরোপুরি। আর এটা যারা তৈরি করে, বিশেষ করে কারিগরদের বলা হয় খালাসিস। এরা হলো ট্রেডিশনাল আর্টিসানস রেসপন্সিবল ফর দ্য ম্যানুফ্যাকচার অফ দ্য উরু যারা বানায় তাদের খালাসিস বলা হয়। এইখানের যারা লোকাল আছে না, ওই যে বাইপুরে, তারা এইটা বানায়। এটা ট্রেডিশনালি তারা এটা ফলো করে আসছে। দেখা যাক আমাদের নেক্সট টপিক। তো কী হয়েছে এটা, যে টাটা স্টিল লিমিটেড হ্যাজ সাইন্ড অ্যান এমওইউ, মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ হকি ইন্ডিয়া টু বিকাম অ্যান অফিসিয়াল পার্টনার। আচ্ছা, তো 2023-এ যে মেন্স হকি ওয়ার্ল্ড কাপ হবে ভারতে, সেটার জন্য কি করেছে, ইন্ডিয়ান যে হকি আছে না, ইন্ডিয়ান হকির সাথে টাটা স্টিল পার্টনারশিপ করে নিয়েছে। আর আপনারা এর সাথে মনে রাখবেন যে এই যে ওয়ার্ল্ড কাপটা হতে চলেছে, এটা হলো 15 নম্বর এডিশন অফ মেন্স হকি ওয়ার্ল্ড কাপ। আর এটা কোথায় হবে? এটা হবে উড়িষ্যা ভুবনেশ্বরের। আর এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে? এটা জানুয়ারি 13 থেকে 29 তারিখ পর্যন্ত চলবে। এটা 2023-এ, আগামী বছর। দেখা যাক নেক্সট টপিক। হুইচ কান্ট্রি উইল হোস্ট অ্যান ইন্টারন্যাশনাল কনফারেন্স স্ট্যান্ডিং উইথ দ্য ইউক্রেনিয়ান পিপুল? তো এখানে আনসার হলো ফ্রান্স। মনে রাখবেন আপনারা যে রিসেন্টলি ফ্রান্স একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন করছে যার নাম হলো স্ট্যান্ডিং উইথ দ্য ইউক্রেনিয়ান পিপুল।
প্রশ্ন কিন্তু আসতে পারে যে এই যে স্ট্যান্ডিং উইথ দ্য ইউক্রেনিয়ান পিপুল এটা কি, বা এই যে এটা যে কনফারেন্স এটা কে অর্গানাইজ করছে, এটা হলো ফ্রান্স। দেখা যাক নেক্সট টপিক, ইন্ডো নেপাল জয়েন্ট ট্রেনিং এক্সারসাইজ সূর্যকিরণ 16 begins at নেপাল আর্মি ব্যাটেল স্কুল শিলঝান্দি নেপাল। তো এই যে ইন্ডো নেপাল জয়েন্ট ট্রেনিং এক্সারসাইজ এটা কি, এটার নাম হলো সূর্যকিরণ। এটা 16 নম্বর এডিশন হতে চলেছে কোথায়, নেপালের আর্মি ব্যাটেল স্কুলে। এটা মনে রাখবেন আপনার নামটা সূর্যকিরণ। হ্যাঁ, আর আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, আগের তো স্লাইডটা চলে গেছে, তাও আমি বলে দিচ্ছি, এই যে জিআই ট্যাগের ব্যাপারটা আপনাদের বলেছিলাম না, তো এই জিআই ট্যাগের ভ্যালিডিটি যেটা হয়ে থাকে সেটা 10 বছরের জন্য হয়ে থাকে। দেখা যাক নেক্সট টপিক, ইন্ডিয়া সিকিউরড দ্য টপ র্যাঙ্ক এট দ্য 19th ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড 2022 হেল্ড ইন বোগোটা কলম্বিয়া বাই উইনিং 6 গোল্ড মেডেল। তো কি হয়েছে এখানে, যে ভারতের থেকে পার্টিসিপেট করেছিল 6জন স্টুডেন্ট। কোথায় পার্টিসিপেট করেছিল, ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, যেটা বর্তমানে আয়োজিত হয়েছে বগোটা কলম্বিয়াতে। তো কলম্বিয়াতে যে আয়োজন হয়েছে যে ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, সেখানে ভারতের যে স্টুডেন্ট আছে তারা সবাই গোল্ড মেডেল পেয়েছে। 6জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল এবং 6জনের 6জনই গোল্ড মেডেল পেয়েছে। এখানে টোটাল 35টা কান্ট্রি থেকে 203জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল। দেখা যাক নেক্সট টপিক, তো ইন সুইমিং ইন্ডিয়ান সুইমার চাহাত আরোরা, তো ইন্ডিয়ান একজন সুইমার যার নাম চাহাত আরোরা, ইনি একটা ন্যাশনাল রেকর্ড মানে করেছেন কিসে, ওমেন্স 100 মিটার ব্রেস্ট স্ট্রোক অ্যাট ফিনা ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপ 2022। তো ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2022 যেটা মেলবোর্নে, অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত হচ্ছে, সেখানে এক ইন্ডিয়ান মহিলা সুইমার যার নাম হলো চাহাত আরোরা, ইনি একটা ন্যাশনাল রেকর্ড ব্রেক করেছেন। ইনি কি করেছেন, তিনি এই যে 100 মিটার যে ব্রেস্ট স্ট্রোক আছে এটা, এই রেসটা তিনি কমপ্লিট করেছেন 1 মিনিট 13 সেকেন্ডে। যদিও এটা ওয়ার্ল্ড রেকর্ড নয়, কারণ এই চ্যাম্পিয়নশিপের মধ্যেই আরেকজন আছেন যিনি মানে যে প্রথম হয়েছেন, তিনি 1 মিনিট মনে পড়ছে, হ্যাঁ মনে পড়ছে, 1 মিনিট 3.81 সেকেন্ড, এখানে হ্যাঁ 3.81 সেকেন্ডে এটা কমপ্লিট করেছেন। ইনি টাইম নিয়েছেন, আমাদের যে চাহাত অরোরা, ইনি টাইম নিয়েছেন 1 মিনিট 13 সেকেন্ড 13.13 সেকেন্ড, আর ইনি 3.81 সেকেন্ড। দেখা যাক এখন নেক্সট টপিক, তো এটা শুধু মনে রাখলেই হবে, হায়দ্রাবাদ স্ট্রাইকার্স ক্রাউন্ড এস চ্যাম্পিয়ন্স অফ 4th টেনিস প্রিমিয়ার লিগ 2022। তো ইন্ডিয়াতে যে টেনিস প্রিমিয়ার লিগ 2022 চলছে, এটাতে হায়দ্রাবাদ স্ট্রাইকার্স বিজয়ী হয়েছে। এটা শুধু মনে রাখলেই হবে। আর এটাও আরেকটা, এটাও শুধু নামটা মনে রাখবেন আপনারা। তো সিন্ডি হুক অ্যাপয়েন্টেড অ্যাজ সিইও অফ 2032 অলিম্পিক অর্গানাইজিং কমিটি। তো 2032 যে অলিম্পিক অর্গানাইজিং কমিটি যেটা গঠন হয়েছে, সেটা সিইও হিসাবে সিন্ডি হুককে অ্যাপয়েন্ট করা হয়েছে। এটা কিন্তু মনে রাখবেন, এটা সিইও অফ 2032 অলিম্পিক অর্গানাইজিং কমিটি। 11 নম্বর টপিক, তো এ গ্রুপ অফ 9, তো এক গ্রুপ অফ 9 মানে অনেকগুলো গ্রুপ আপনারা শুনেছেন নিশ্চয়ই, রিসেন্টলি ইন্ডিয়াও জানেন G20-র প্রেসিডেন্সি আছে, সেই রকমই এটা হলো গ্রুপ অফ 9, যেখানের মধ্যে G7 কান্ট্রি আছে, পাশাপাশি নরওয়ে এবং ডেনমার্কও আছে। তো টোটাল হলো এ গ্রুপ অফ 9। তো এরা কি করেছে, তো এরা অ্যাপ্রুভ করেছে এ ডিল টু প্রোভাইড $15.5 বিলিয়ন টু ভিয়েতনাম। তো এরা একটা ডিল অ্যাপ্রুভ করছে, যেখানে এরা $15.5 বিলিয়ন এরা ভিয়েতনামকে দেবে। এবং কি জন্য দেবে এরা এই টাকাটা, এরা দেবে যে ভিয়েতনাম যাতে তার যে কোল পাওয়ার আছে না, এখন যে পাওয়ার জেনারেশন হয় কিভাবে হয়, আমাদের ইন্ডিয়াতেও সেম আছে, যে আমার যে ইলেকট্রিসিটি পাচ্ছে সেটা ম্যাক্সিমাম কোল থেকে প্রডিউস হচ্ছে। তো সেম ভিয়েতনামে এটা হচ্ছে। তো এই কোল থেকে প্রোডাকশন হওয়ার জন্য, পাওয়ার প্রোডাকশন হওয়ার জন্য কি হয়, অ্যাটমসফিয়ারে অনেক কার্বন মানে উৎসর্জিত হচ্ছে, যেটা অ্যাটমসফিয়ার ক্লাইমেট চেঞ্জ করতে বাধ্য করছে, মানে
অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে ক্লাইমেটে। তো এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই G9 যে আছে গ্রুপ, তারা ভিয়েতনামকে এই টাকাটা দেবে, যাতে করে ভিয়েতনাম এদের যে পাওয়ার জেনারেশন আছে এটাকে কোল থেকে শিফট করে রিনিউয়েবল এনার্জিতে নিয়ে যায়। মানে এখন থেকে যাতে ভিয়েতনাম রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে যাতে ওদের পাওয়ার জেনারেট করতে পারে, সেজন্য এই যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হবে, এটার জন্য এই টাকাটা দেওয়া হচ্ছে। তো এতে মানে ভিয়েতনামের এইমটা কি? এইম হলো এরা 2050-র মধ্যে নিজেদের কার্বন নিউট্রাল কান্ট্রি হিসাবে দেখতে চায়, বা বলতে পারেন যে কার্বন যে নেট কার্বন ইমিশন জিরো করতে চায়। মানে এরা যতটুকু কার্বন উৎসর্জিত করবে ততটুকু আবার শুষে নিতে হবে, 2050-র মধ্যেই টার্গেট রাখছে এরা। নেক্সট টপিক, পার্লামেন্ট হ্যাজ পাসড দ্য নিউ দিল্লি ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার বিল 2022 উইথ রাজ্যসভা অন। আচ্ছা, তো কী হয়েছে, এটা মেইন ইম্পর্টেন্ট হলো যে টপিকটা, এটা হলো এখানে দেখে নেবেন। এই যে নিউ দিল্লি ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার আছে না, এটার নাম চেঞ্জ হয়ে গেছে, রাজ্যসভাতে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন এটার নাম কি হবে? রিনেম হয়ে হবে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার। আর্বিট্রেশন মানে বুঝতে পারছেন আপনার, মধ্যস্থতা সেন্টার বলা হচ্ছে এখানে। মানে ইন্টারন্যাশনাল যা কিছু মানে বিভিন্ন কনফ্লিক্ট বা যা ইয়ে থাকবে, এটা মধ্যস্থতা করার জন্য এই সেন্টারটা বানানো হয়েছে। তো এটা নিউ দিল্লি, যেটা আগে ছিল নিউ দিল্লি ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার, এটাকে চেঞ্জ করে করা হয়েছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার। 13 নম্বর টপিক, তো জলশক্তি মিনিস্টার গজেন্দ্র সিং শেখাওয়াত, এটা মনে রাখবেন, জলশক্তি মিনিস্টারকে গজেন্দ্র সিং শেখাওয়াত। তো ইনি কী করেছেন? উদ্বোধন করেছেন 7th ইন্ডিয়া ওয়াটার ইম্প্যাক্ট সামিট। এটা 7th ইন্ডিয়া ওয়াটার ইম্প্যাক্ট সামিট 2022 যেটা হয়েছে, এটা 7 নম্বর। তো এটাকে উদ্বোধন করেছেন ইনি। কোথায় উদ্বোধন করেছে? এটা নিউ দিল্লি, 15th ডিসেম্বর। তো আর এটার থিমটা কি? থিম হলো রিস্টোরেশন অ্যান্ড কনজারভেশন অফ স্মল রিভার্স ইন এ লার্জ বেসিন। আশা করি আপনার মনে থাকবে। দেখা যাক 14 নম্বর টপিক, টোকিও মেক্স সোলার প্যানেল ম্যান্ডেটরি ফর নিউ হোমস বিল্ট আফটার 2025। তো টোকিও মানে একটা বিল পাস করে নিয়েছে ওদের এখানে পার্লামেন্টে বা ওদের সংসদে, যাই বলুন। তো ওইখানে এরা বিল পাস করেছে যে কি 2025-এর পর থেকে ওদের এখানে টোকিওতে, জাপানের মানে টোকিওতে যে নতুন বিল্ডিংগুলো হবে সেগুলোতে সোলার প্যানেল থাকতেই হবে, মাস্ট, না হলে বিল্ডিং বানানো যাবে না। রিসেন্টলি মানে আপনাদের বলেছিলাম যে নিউজিল্যান্ড ব্যান করেছে টোবাকো কনজামশন বা টোবাকো পারচেসিং ওদের মানে নিউ জেনারেশনের জন্য। মানে নিউ জেনারেশনে আজকের পর থেকে আর মানে কোনো দিন ওরা টোবাকো পারচেস করতে পারবে না, এরকম একটা বিল পাস করেছে নিউজিল্যান্ড রিসেন্টলি। এখন টোকিও আরেকটা ইনোভেটিভ স্টেপ নিয়েছে, সেখানে এরা ম্যান্ডেটারি করে দিয়েছে 2025-এর পর থেকে যারাই হোম বিল্ড করবে তাদের এই সোলার প্যানেলটা থাকতে হবে। এটার কারণও আছে, কারণ বর্তমানে দেখা গেছে কি এই যে জাপান আছে বর্তমানে 5th পজিশনে, মানে ওয়ার্ল্ডের মধ্যে যে টোটাল যে কার্বন ইমিশন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড বা কার্বন যে ইমিশন হচ্ছে অ্যাটমসফিয়ারে, এটার মধ্যে জাপানের কন্ট্রিবিউশন আছে 5 নম্বরে। মানে এরা 5th লার্জেস্ট ইমিটার অফ কার্বন। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন মানে বর্তমানে যে এই পরিমাণে মানে কি পরিমাণে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেই জন্য এখন পুরো বিশ্ব না পুরো সতর্ক হয়ে গেছে এই মানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে। যে কোনো সময় যে কোনো কিছু অঘটন ঘটতে পারে। আর রিসেন্টলি নিউজও শোনা যাচ্ছে যে ওই যে আন্টার্কটিকাতে বরফ গলে যাচ্ছে, মানে অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে রিসেন্টলি, সেই জন্য সবাই এখন সতর্ক হয়ে গেছে। নেক্সট দেখা যাক, হুইচ স্টেট রিসেন্টলি পাসড এ বিল টু রিমুভ গভর্নর অ্যাজ চ্যান্সেলর অফ স্টেট ইউনিভার্সিটিস। তো এটা হবে কেরালা। অ্যাকচুয়ালি কেরালাতে রিসেন্টলি খুব টাসল চলছে, মানে কেরালার যে গভর্নমেন্ট আছে এবং গভর্নমেন্ট এবং ওদের গভর্নরের মধ্যে। আর কেরালার গভর্নরকে আপনারা নিশ্চয়ই জানেন, আরিফ মোহাম্মদ খান। তো ইনি অ্যাকচুয়ালি ইনার এগেনস্টে একটা বিল পাস হয়েছে যে এখন যে কেরালার যে স্টেট ইউনিভার্সিটিগুলি আছে সেখানের যে চ্যান্সেলর পদ থেকে গভর্নরকে সরানো হবে। তো এটা কেরালাতে পাস হয়েছে। আর কেরালার সিএম আপনারা নিশ্চয়ই নাম জানেন, পিনায়ারি বিজয়ন। দেখা যাক নেক্সট টপিক, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড়, নাম তো আপনারা জানেন নিশ্চয়ই, অনেকবার বলা হয়ে গেছে। তো এই যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে ইনি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন কি ডিস্ট্রিক্ট কোর্ট
ডিজিটাইজেশন হাব, যাকে শর্ট ফর্মে DCDH বলা হয়, তো ইন 10 ডিস্ট্রিক্টস অফ উড়িষ্যা। তো উড়িষ্যার 10টা ডিস্ট্রিক্টে ইনি উদ্বোধন করেছেন ডিস্ট্রিক্ট কোড ডিজিটাইজেশন হাব। তো এই ডিজিটাইজেশন যে হাবটা, এটা কি অ্যাকচুয়ালি, এই যে দ্য অবজেক্টিভ অফ ডিজিটাইজেশন হাব যেটা would be to digitize the disposed case records of the nearby assigned district। তো এই 10টার কাছে, এই যে 10টা যে টোটাল দেওয়া হয়েছে ডিস্ট্রিক্টের, মানে হাব গঠন করা হয়েছে, এদের কাছে টোটাল উড়িষ্যাতে 30টা ডিস্ট্রিক্ট আছে। তো উড়িষ্যার 30টা ডিস্ট্রিক্টের দায়িত্ব এদের হাতে দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটাকে হয়তো বা কোনোটাকে 3টা দেওয়া হয়েছে, আমার ঠিক মানে ইনফরমেশনটা নেই, হতে পারে যে 1:3-তে ডিভাইড করে দেওয়া হয়েছে। তো এইরকম কি হয়েছে এখানে বলছে যে প্রত্যেকটা যে থাকবে যে হাব, এরা এদের নিয়ার বাই যেগুলো মানে ডিস্ট্রিক্ট থাকবে, মানে মানে যে ডিস্ট্রিক্টগুলোর মানে অথরিটি তাদের দেওয়া হচ্ছে, অ্যাসাইন করা হচ্ছে, তারা কি করবে ওই ডিস্ট্রিক্টগুলোতে যেসব মানে কেস আছে না, মোকদ্দমা যেগুলো নিষ্পত্তি হয়ে গেছে, ওই নিষ্পত্তি হয়ে যাওয়া মোকদ্দমাগুলোর রেকর্ড এরা ডিজিটাইজড ফর্মে রাখবে। এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। তো এটা হলো লাস্ট টপিক আজকের। SS Rajamouli directed movie RR has been nominated in 2 categories at the Golden Globe Awards to be held in January 2023। তো SS Rajamouli যে RR ট্রিপল আর মুভিটা ডাইরেক্ট করেছেন, এই ট্রিপল আর মুভিটা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের জন্য সিলেকশন হয়েছে বা নমিনেশন হয়েছে বলতে পারেন, নমিনেট হয়েছে 2টা ক্যাটাগরিতে। আর এই যে এটা যে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডটা, এটা মানে হবে কখন, জানুয়ারি 2023, মানে আগামী বছর এটা হবে। তো ওই আগামী বছরের জন্য দুটা ক্যাটাগরিতে এই RR মুভিকে সিলেক্ট করা হয়েছে বা নমিনেট করা হয়েছে বলতে পারেন। তো এই যে দুটো ক্যাটাগরি, সেগুলো কি কি, একটা হলো বেস্ট নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ম, এটা নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ম। আরেকটা কি, আরেকটা হলো বেস্ট অরিজিনাল সং। কোন সঙের কথা বলা হচ্ছে, এটা মানে সবাই মানে এখন খুব ফেমাস সংটা, সেটা হলো নাট্টু নাট্টু। এই সংটার জন্য এই সং আর এই যে নন ইংলিশ, এই দুটো ক্যাটাগরিতে মানে এদের মানে এই RR মুভিকে সিলেক্ট করা হয়েছে। তাহলে ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে ভিডিওতে আমার সাথে থাকার জন্য। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও সম্বন্ধিত কোনো মূল্যবান যদি সাজেশন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওর পিডিএফটা পেতে হলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্কে গিয়ে চ্যানেলগুলো জয়েন করে নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।